শেষ হয়ে গেল 40 দিনের ফুটবল যুদ্ধ এবং সেটা শেষে স্পেনের মুখে হাসি। তবে তার চেয়েও বেশি আর্জেন্টিনার মুখে সেই হাসিটা নেই তো নেই, বরং বড্ড মলিন, কারণ ফাইনালটা অনেক বেশি একপেশে হয়ে গেছে। স্পেন 1-0 গোলে জিতলেও স্কোর লাইন বলছে না, এর আড়ালে অনেক কিছু আছে, সেসব নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি গোল অনুষ্ঠানের শেষ পর্বে। আপনাদের সঙ্গে আমি রাকিবুল হাসান এবং আমার সঙ্গে আছেন সাবেক জাতীয় ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু। যেটা বলছিলাম যে স্কোর লাইন 1-0, যেটা দেখলে মনে হবে বা কেউ যদি ম্যাচ না দেখে ভাববে যে এটা তো খুব টাফ ফাইট হয়েছে, বাট মাঠের চিত্র তো বোধহয় একদম উত্তর মেরু দক্ষিণ মেরু ছিল। অফকোর্স, কারণ আপনার 1-0 স্কোর, কিন্তু আপনি যদি ওভারঅল ম্যাচটাকে দেখেন তাহলে দেখবেন যে আপনি স্পেনে ডমিনেট করেছে ফ্রম দ্য বিগিনিং অলমোস্ট 100%। এবং ফ্রান্সকে অ্যাকচুয়ালি যে ট্যাকটিক্সে তারা নিউট্রালাইজ করেছে ফ্রান্সের ফ্রন্ট লাইনকে, গতকালকে কিন্তু আর্জেন্টিনা, আমি যেটা বলবো ফ্রম দ্য বিগিনিং আর্জেন্টিনা কিন্তু নিজেদের হাতেই ছিল। আপনার ফিফার একটা স্ট্যাটিস্টিক্স আছে যে সেটা হচ্ছে এন্ট্রি ইনটু দি অ্যাটাকিং থার্ড। অ্যাটাকিং থার্ডে এন্ট্রি, সেটার যে পার্সেন্টেজ, সেটা আপনার আর্জেন্টিনার পার্সেন্টেজের চেয়ে অন্তত 10 গুণ বেশি হচ্ছে স্পেনের। তার মানে আর্জেন্টিনা অপোনেন্টের অ্যাটাকিং থার্ডে এন্ট্রি ঠিকমতো করতে পারেনি। এবং দেখেন ওই স্ট্যাটিস্টিক্স বলছে যে আপনার স্পেন যে এন্ট্রিগুলো নিয়েছে তাদের এন্ট্রিগুলোর পার্সেন্টেজ হিসাব দিয়েছে যে হাফ স্পেসে কত পার্সেন্টেজ এবং ওয়াইডার লেনে কত পার্সেন্টেজ এবং সেন্ট্রাল এক্সিসে কত পার্সেন্টেজ। তার মানে মাঠের ভার্টিক্যাল 5টা জোনে কিন্তু সমানভাবে তারা এন্ট্রি করেছে। হয়তো এন্ড প্রোডাক্টটা, গোলটা অ্যাকচুয়ালি তারা বের করতে পারেনি, কারণ স্ট্রাগল করছিল স্পেনও যে আসলে যে ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে অপারেট করে ক্রস ইনিশিয়েট করা কিংবা লো ক্রস করা বা কাটব্যাক করা, সেটা কিন্তু করতে পারেনি। সেগুলো বেশিরভাগই মিস হয়েছে। তো এখানে একটা জিনিস হচ্ছে যে ওভারঅল যে তাদের যে প্লেয়িং স্টাইল, সেটা ছিল যে পজিশন বেসড। আমরা জানি অ্যাকচুয়ালি এটা নতুন করে আর বলার অপেক্ষায় রাখে না। এবং রিকভারি টাইম, বল রিকভারি টাইম, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আর্জেন্টিনা কখনো কখনো বলের পিছনেই শুধু রান করছিল, বলটা কিন্তু আসলে রিকভারি হচ্ছিল না। ইভেন যদি কখনো তারা রিকভার করতে পেরেছিল, আবার খুবই অল্প সময়ের মধ্যে, উইদিন 3-4 সেকেন্ডসের মধ্যেই স্পেন সেটা রিকভার করে নিচ্ছে। তাহলে যখন আপনি অ্যাটাকে যেতে চাচ্ছেন, ডেফিনেটলি খেলাটাকে প্রোগ্রেস করতে চাচ্ছেন, আপনি প্রোগ্রেস করতে হলে তো বল পজিশনটা আপনার দরকার, বিকজ ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য বল ইউ ক্যান নট স্কোর। এই সুযোগে বল পজিশনটা একটু জানিয়ে দিই। 68-32, মানে 68% এবং 32%। এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি পাসিংটা দেখেন, 803টা পাস হচ্ছে স্পেনের, সেখানে মাত্র 445 পাস হচ্ছে আর্জেন্টিনার। সো এই জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছে যে আসলে চিত্রটা কি ছিল। তাহলে আপনি কিভাবে অ্যাকচুয়ালি ম্যাচটা জিততে চান? ইটস কোয়াইট ইম্পসিবল। এবং একটা সময় আমার কাছে মনে হচ্ছিল ডিউরিং দ্য ম্যাচ লিওনেল মেসি, তিনি কিন্তু এই সিস্টেমেরই প্রোডাক্ট। মানে বার্সেলোনা যেহেতু লম্বা সময় খেলেছেন, স্পেনে সব জানা তার, কিন্তু উনি জানেন এগুলি, কিন্তু কিচ্ছু করার নেই ওনার, কারণ হি ইজ অ্যালোন। Mighty Green Apple, game changer ginger, happy speed. তার সারাউন্ডিং যারা প্লেয়ার্স, আর্জেন্টাইন প্লেয়ার, তারা তো ওই সিস্টেমের প্লেয়ার না। এবং অনেক সময় আমার কাছে মনে হয়েছে যে আমি এনজয় করছিলাম অ্যাকচুয়ালি খেলাটা, এবং আমি লিওনেল মেসিকে দেখছিলাম বেশিরভাগ সময়। আমার ফোকাস অফ অ্যাটেনশন ছিল সেখানে যে উনি আসলে কি করছেন এখন, এবং মনে হচ্ছিল হি ওয়াজ অলসো এনজয়িং যে স্পেন কীভাবে আসলে বল পজিশনটা রোটেট করতেছে, সেটাকে রিটেইন করতেছে, মনোপোলাইজ করতেছে, বিকজ তার সব কিছু জানা যে এভাবেই তারা খেলবে। এবং আর্জেন্টিনা একটা সময় মনে হচ্ছিল যে তারা ওয়েট করছিল অ্যাকচুয়ালি এক্সট্রা টাইমে ম্যাচটাকে ক্যারি করে নিয়ে যাওয়া এবং সেখান থেকে টাই ব্রেকার, সেটাই তাদের মাথায় ছিল, কারণ আপনি তো কোনো অ্যাটাকই করতে পারছেন না। এবং 66 ইয়ার্সের মধ্যে যে ফাইনালে কোনো একটা দল একটা প্রতিপক্ষ দলের সঙ্গে ডিউরিং 90 মিনিটস রেগুলেশন টাইমে একটাও শটস অন টার্গেট করতে পারেনি। ইভেন অন টার্গেট বলে না, শুধু গোল, শট অন গোল যেটা বলে সেটাও ছিল না, চেষ্টা করতে পারেনি তারা, তাদেরকে করতে দেয়নি অ্যাকচুয়ালি। তো আসলে ইটস ভেরি ডিফিকাল্ট এই ধরনের টিমের সঙ্গে খেলা। এবং আমি বলবো যে একটা সময়ে, যেটা আমি একটু সুইজারল্যান্ডের ম্যাচটার দিকে ফিরে যাব, ওই ম্যাচে অ্যাকচুয়ালি যখন এমবোলো রেড কার্ডটা পেল ডাবল ইয়েলো কার্ডের কারণে, তার সিমুলেশনের কারণে, আর্জেন্টিনা তখন কিন্তু 10 জনের এগেনস্টে খেলেছিল এবং ওই ম্যাচটা তারা বের করে নিয়ে এসেছিল। গতকালকে আর্জেন্টিনা 10 জন হয়ে যাওয়া, এটা ছিল তাদের প্রথম একটা আসলে দুর্ভাগ্য বলবো আমি। কারণ আপনি যখন জানেন যে প্রতিপক্ষকে আমি আসলে কন্ট্রোল করতে পারবো না, কারণ প্রতিপক্ষ আমাকে ইন্টিমিডেট করছে, অ্যাকচুয়ালি এটাকে ট্যাকটিক্যালি বলে ইন্টিমিডেট, বাধ্য করা। আমি যেভাবে চাচ্ছি আমার গেম প্ল্যানের ভিতরেই তোমাকে আসতে হবে, তোমার গেম প্ল্যানের ভিতরে আমি যাব না। তুমি যেটা করতে চাচ্ছ আমি তোমাকে সেটা করতে দিব না, বাট আমি যেটা করতে চাচ্ছি তোমাকে আমার সঙ্গে যেতে হবে।
যে স্যার অ্যালেক্স ফার্গুসন একটা কথা বলতেন যে when we are going to play a match, at first to look at who is the influential player from the opposition team. কে সে, we must get to grips him. তাকে আমার বাগে নিতে হবে। তাহলে স্পেন যেটা করেছে অ্যাকচুয়ালি, তারা জানে যে লিওনেল মেসি ইজ দ্য প্লেয়ার হু ক্যান মেক দ্য ডিফারেন্স। এবং আপনি দেখেন ম্যাচে কিছু কিছু সময় ছিল, ওগুলির কিছু পিকচার, স্টিল পিকচার আমি রেখে দিয়েছি, কারণ ওইটা তো ওই সময় আসলে আমার ভিডিও ক্লিপস করার সুযোগ নেই, ভবিষ্যতে হয়তো করব, যখন এই আপনার এই কপিরাইট এরিয়াটা চলে যাবে তখন আমি করব। যে ওইখানে দেখছিলাম আমি যে লিওনেল মেসির যে হিট ম্যাপ আমরা দেখছি সবগুলো ম্যাচে, ওনার ভিজিলেন্স এরিয়াটা হচ্ছে ওয়াইডার লেন, হাফ স্পেস এবং হচ্ছে সেন্ট্রাল অ্যাক্সিস। এবং সেন্ট্রাল অ্যাক্সিসেরও উনি জোন 14টা বেশি প্রেফার করেন, কারণ উনি এখান থেকেই গোল করেন। তো এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি তারা করছিল কি, জোন মার্কিং অ্যান্ড ম্যান মার্কিং, ডিস্টেন্স ফ্রম মেসি এবং অ্যাঙ্গেল ফ্রম মেসি। যে একটা সময় উনি যখন ওয়াইডার লেনে আসেন, কুকুরে একটা ডিস্টেন্স মেনটেন করে, আবার যখন উনি হাফ স্পেসের দিকে একটু সেন্ট্রাল অ্যাক্সিসে ঢুকেন, ওইখানে হচ্ছে ল্যাপোর্তে সে ডিস্টেন্সটা মেনটেন করেন। আবার যদি উনি একটু ডিপে ড্রপ করে আসেন, ওইখানে হচ্ছে রদ্রি তাকে ফলো করে। তাহলে এটা হচ্ছিল তাদের আরেকটা প্ল্যানের অংশ, যে লিওনেল মেসির সঙ্গে কীভাবে তাকে তো আপনি ম্যানমার করে নিউট্রালাইজ করতে পারবেন না, হি ইজ সাচ এ প্লেয়ার। তাহলে এমনভাবে করতে হবে যে বল যখন ট্রাভেল করে তার কাছে আসবে, ডিস্টেন্স শুড বি আইডিয়াল ডিস্টেন্স, যে কুইকলি তাকে গিয়ে ক্লোজ ডাউন করা, ডোন্ট লেট হিম টু রিসিভ অ্যান্ড টার্ন। সে কিন্তু করেছেও একটা সময়, যখন পিছিয়ে পড়ার পরে, এবং একটা পাস দিয়েছিল যেটা থেকে একটা ক্রস ইনিশিয়েট করেছিল, লো পাওয়ারফুল ক্রস, যেটা কর্নারের বিনিময়ে সেভ করেছিল। তাহলে এখানে একটা জিনিস হচ্ছে যে লিওনেল মেসি অ্যাকচুয়ালি কালকে কিছুটা অসহায় ছিলেন, আমি বলবো অসহায় ছিলেন, কারণ মানে বাকি দল তার সঙ্গে ম্যাচ করতে পারেনি একেবারেই। আমরা যেহেতু আর্জেন্টিনার একটা পোস্টমর্টেমই করে ফেললাম, আমরা স্পেনের সাফল্যে যেহেতু আছি, স্পেন দল কিন্তু দেশে পৌঁছে গেছে এবং সেখানে সেলিব্রেশনের অলরেডি চলছে, কতক্ষণ চলবে মানে এটা আসলে বিশ্বকাপ জয় বলে কথা। আমরা সেই সেলিব্রেশনের যে রিপোর্ট আমরা করেছি সেটা দেখে তারপরে আবার আলোচনায় ফিরছি। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ফেরা সোনালী ট্রফি হাতে রদ্রি, সাথে কোচ দে লা ফুয়েন্তে। ইউরোপ সেরা দল এবার মার্কিন মুলুকে বিশ্বসেরা হয়ে ফিরেছে। দুই তারকা খচিত চ্যাম্পিয়ন টি শার্ট পরে বিশ্বজয়ী দলের ফটো সেশন। 16 বছর পর শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার। মেসির আর্জেন্টিনাকে বিধ্বস্ত করে রদ্রি ইয়ামালদের দ্বিগুণ আনন্দ। প্রিয় তারকাদের বরণে ভিড়, পতাকা, ডামি ট্রফি, ব্যানার নিয়ে হাজির ভক্তরা। নেচে গেয়ে বাঁধ ভাঙা উদযাপন। এই মুহূর্ত স্মরণীয়, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। এই উদযাপন থামার নয়, দল যেভাবে খেলেছে আমরা গর্বিত। কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্রতে যে দলের শুরু, তারাই কঠিন সব বাধা পেরিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন। 16 বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দ মাদ্রিদে। গণমাধ্যমের সব শিরোনাম যেন ইতিহাসের অংশ। মনে হচ্ছে আমরা স্বপ্নপূরণের ভেলায় ভাসছি। এই উন্মাদনা থামার নয়, পত্রিকা কিনে যেন ইতিহাস কাছে রাখার মতো মনে হচ্ছে। অসাধারণ অনুভূতি, দল দুর্দান্ত খেলেছে, বিশ্বাস ছিল ওদের ওপর যে চ্যাম্পিয়ন হয়ে ফিরবে। আমাদের উদযাপন থামার নয়। পত্রিকার পাতায় বিশ্বজয়ের গল্পগুলো তোলা থাকবে বহুদিন, আগলে রাখবে কোটি ভক্ত। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিজেই উঠতে পারে না, আবার অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। সেলিব্রেশন কিন্তু এখনও পুরোপুরি জমে ওঠেনি, কিন্তু যে বিল্ড আপটা হচ্ছে সেই বিল্ড আপটা চলছে এবং ফাইনাল সেলিব্রেশন পুরো মাদ্রিদ মেতে থাকবে। সেগুলোর রিপোর্টও তো অবশ্যই আমরা শুধু না, সব মিডিয়াই করবে, বিশ্বের সব মিডিয়াই করবে। আমরা সেগুলো সময় সময় দেখাবো। আমরা আলোচনায় ফিরছি। জুলফিকার মাহমুদ মিন্টু, যেটা হচ্ছে স্পেন দুটো ফাইনাল খেলেছে, দুটোতেই চ্যাম্পিয়ন, এবং গতবার যেটা হয়েছিল 10-এ, তখন কিন্তু স্পেন একটু ব্যাকফুটে থেকেই চ্যাম্পিয়ন হয়েছিল, একটা প্ল্যানের অংশ করে, যে আমি গোল হয়তো কম করব, সবচেয়ে কম গোল করে চ্যাম্পিয়ন কিন্তু ওইবারই একটা ছিল। কিন্তু এবারের চিত্রটা কিন্তু ভিন্ন, এবং এই চিত্রটা আমাদের আরেকটা ইন্ডিকেশন দিচ্ছে যে আমি যদি 30-34 এই বিশ্বকাপগুলোর কথা বলি, সেখানে অবশ্যই আপনি প্রথম 2-3টা দলের মধ্যে স্পেনকে রাখতেই হবে। এই বিষয়ে কি কোনো সন্দেহ আছে? না, অবশ্যই কোনো সন্দেহ নেই। এবং আপনি একটা ভালো কানেক্ট করেছেন অ্যাকচুয়ালি। ওই যে 2010-এর গ্রুপটা অ্যাকচুয়ালি বার্সার লা মাসিয়ার প্রোডাক্ট। আপনি দেখেন কালকে ওই গ্রুপের ম্যাক্সিমাম প্লেয়ারই খেলা দেখছিল, এবং তারা কিন্তু সেলিব্রেশন করছিলেন। এবং আপনি দেখেন, যেটা বললেন আপনি, এক গোল দিয়ে স্পেন বেরিয়ে গিয়েছিল। এবারও কিন্তু সেম, খুব বেশি গোল তারা দিচ্ছে না, বাট ডিফেন্ডিংয়ে তারা অনেক এফিশিয়েন্ট। এবং এখানে একটা জিনিস হচ্ছে যে
10-এর পরে এই 2026 এই যে 16 বছর একটা জেনারেশন গ্যাপ, আরেকটা নতুন জেনারেশন তৈরি হয়েছে এবং এই জেনারেশনটা কিন্তু ডেলা ফুয়েন্টের অধীনেই কিন্তু ইয়ুথ ন্যাশনাল টিমগুলো সবগুলো কম্পিট করে ওই ধাপগুলো পার হয়ে এসেছে পার হয়ে একসঙ্গে। এসেছে। এবং ফুয়েন্তের হাত ধরেই হাত একসাথেই ধরে। এসেছে। এবং এটা যে একটা মানে ডেভেলপমেন্ট পাথওয়ে, সেটা চোখে আঙ্গুল দিয়ে কিন্তু সারা বিশ্বকে দেখিয়ে দিল। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এখন তাদের যে মানে প্লেয়িং স্টাইল, এটা মোটামুটি এখন এক্সপোজড হচ্ছে আবার। আপনি দেখেন 2010-এর পরে 2014-এ জার্মানি চ্যাম্পিয়ন, এবং জার্মানি কিন্তু ওই সময় যে টিকি টাকার যে মিস্ট্রি সেটা জানতো না, না। এবং সেটা না জানার জন্য, সেটার মিস্ট্রি জানার জন্য তারা পেপ গার্দিওলাকে আনে বায়ার্ন মিউনিখে, এবং জানলো যে টিকি টাকাকে আসলে কিভাবে ব্রেক করতে হবে, যে প্রেসিংয়ের এগেনস্টে কাউন্টার প্রেসিং করা। সেখানে তারা যদি প্রেসিং করে ওইভাবে 3-4 জন মিলে, এটাকে লিওয়ে প্রেসিং বলে, দম বন্ধ করা প্রেসিং, তাহলে আমিও ওইভাবে করবো তার সঙ্গে, তখনই অ্যাকচুয়ালি তাকে প্রবলেমে আপনি ফেলতে পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। এবং জার্মানিও কিন্তু ওই সময় একটা ডেভেলপমেন্ট পাথওয়ের মধ্যে ছিল, তাদের একটা গ্রুপ অফ প্লেয়ার, তারাও কিন্তু এই ডেভেলপমেন্ট পাথওয়ে আন্ডার-17 ইউরোপিয়ান নেশনস কাপ, 21 নেশনস কাপ, এগুলি করে করে কিন্তু তারা মূল ন্যাশনাল টিমে এসেছে। তো এটা হচ্ছে যে একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং ডেফিনেটলি নেক্সট ওয়ার্ল্ড কাপের কথা যেটা আপনি বললেন, অফকোর্স তারা কিন্তু স্ট্রং কন্টেন্ডারই থাকবে, কারণ এদের ম্যাক্সিমামের বয়স কিন্তু একেবারেই কম। কিন্তু একটা জিনিস হচ্ছে ডেফিনেটলি তারা এই সময়ের সঙ্গে সঙ্গে তাদের কিছু কিছু ট্যাকটিক্যাল স্টাইল অফ প্লেতেও কিন্তু পরিবর্তন অবশ্যই আনবে, অবশ্যই। যেটা 2010-এর গ্রুপটা কিন্তু তেমন একটা পরিবর্তন আর আনেনি। আপনি দেখেন কেপ ভার্দের সঙ্গে যখন স্পেন খেলছিল, লো ডিফেন্সিভ ব্লক, কম্প্যাক্ট ব্লকের এগেনস্টে কিন্তু তারা ওই ম্যাচটা ড্র করেছিল। ওই ম্যাচে কিন্তু তারা খুব একটা উইং অপারেট করে ক্রস ইনিশিয়েট করতে পারেনি, কারণ লো ডিফেন্সিভ ব্লকের এগেনস্টে মূল ট্যাকটিক্সটাই হচ্ছে আপনার একটা হচ্ছে, আমরা এটাকে বলি যে পাস্ট দ্য ব্লক, অতিক্রম করা ব্লককে, মানে লং রেঞ্জ শুটিং। যদি আপনি সেই সেন্ট্রাল এক্সিস অথবা হাফ স্পেসে জায়গা না পান, আপনি শুট করবেন কোত্থেকে? যদি আবার শুটিং এ এমনিতেই স্পেন একটু দুর্বল, এবং যদি আপনি সেটা করতে না পারেন, ডেফিনেটলি আরেকটা ট্যাকটিক্স হচ্ছে যে ক্রস জেনারেট করা ফ্রম দ্য বোথ ফ্ল্যাঙ্ক এরিয়া। তো আলটিমেটলি তখন তারা এটা চাইবে যে যদি ভবিষ্যতে কখনো এরকম কোনো টিম লো ডিফেন্সিভ ব্লক তৈরি করে, কম্প্যাক্টনেস রাখে, তাহলে হাউ উইল বিট দেম। সো এটাও হচ্ছে আরেকটা জিনিস, কারণ ফুটবল ইজ এ মাল্টি ডাইমেনশনাল গেম। এক্স্যাক্টলি। আপনি সবসময় একটা জিনিসের উপরে ফোকাস করে কিন্তু আপনি সাকসেস পাবেন না। এটার একটা এক্সাম্পল কিন্তু আমরা আর্জেন্টিনার এই ম্যাচে, ফাইনাল ম্যাচটাই সেটা দেখা গেছে। হ্যাঁ, সো এগুলি হচ্ছে যে ফুটবল ডে বাই ডে, মানে ফুটবল ইভলভিং, নতুন নতুন জিনিস আসছে এখানে। এবং ট্যাকটিক্সগুলো হচ্ছে কি, এই ওয়ার্ল্ড কাপের একটা ট্রেন্ড ছিল অ্যাকচুয়ালি, অনেক পুরনো ট্যাকটিক্স এবার নতুনভাবে এসেছে। আচ্ছা, মানে এই ওয়ার্ল্ড কাপের কিছু ট্রেন্ড ডেফিনেটলি ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ তাদের এই ওয়ার্ল্ড কাপের পরে উইদিন এ ভেরি শর্ট টাইম তারা এটা পাবলিশ করবে, এবং সেটা তারা সারা পৃথিবীর সমস্ত মেম্বার অ্যাসোসিয়েশন কান্ট্রিগুলোতে এটা প্রোভাইড করবে, বিকজ কোচ এডুকেশনের জন্য এটা খুব জরুরি যে কি কি ট্রেন্ড এই ওয়ার্ল্ড কাপে দেখা গিয়েছে। সো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে কি আপনার ফান্ডামেন্টাল কিছু কিছু জিনিস আছে, সেটা কখনো পরিবর্তন হয় না। তো ট্যাকটিক্স ডেফিনেটলি এটা সাকসেসফুল করে কে? মানে অফকোর্স প্লেয়াররা। Mighty Green Apple. Game changer ginger. Happy speed. প্লেয়াররা কোচের ব্রেন চালটা ইমপ্লিমেন্ট করে। আপনি দেখেন স্পেনের কথা যদি বলি, তাদের সাবস্টিটিউশনগুলো কিন্তু একেবারে মুখস্থ, যে কোন সময় ড্যানি অলমো এবং ওয়েরজালবকে উঠিয়ে নেওয়া হবে, ফারান তোরেস, এবং সেখানে আপনার অন্য আরেকজন আসবে, মিকেল মেরিনো আসবে, নিক উইলিয়ামসকে কখন ইন্ট্রোডিউস করা হলো। আপনি দেখেন গার্সিয়া কালকে নেমেছে সেন্ট্রাল ব্যাকে ল্যাপোর্টের জায়গায়, তাকে কি দেখে মনে হয়েছে যে সে এই যে লাস্ট 7টা ম্যাচে কখনো খেলেনি? সেটাই না, এই বেঞ্চটা তো আসলে শুরু থেকেই স্পেনের একটা বড় স্ট্রেংথের জায়গা বলা হচ্ছিল, এবং সেটাই তারা প্রমাণ করেছে। আমি একটু বিতর্ক হচ্ছে গোল্ডেন বল নিয়ে, যেটা সবার ধারণা করেছিল, বা আমরাও একসময় বলছিলাম যে এটা লিওনেল মেসি পাবেন, যেহেতু তার গোল অ্যাসিস্ট সব মিলে বেশি। রদ্রি নিশ্চয়ই এটা ফিফা টেকনিক্যাল যে গ্রুপ, স্টাডি গ্রুপ, তারা নিশ্চয়ই একটা ব্যাখ্যা বের করেছেন। বাকিগুলো কিন্তু প্রেডিক্টেড ছিল। কুবার্সি হচ্ছে ইয়াং প্লেয়ার, উনাই সিমন যেহেতু দীর্ঘ সময় গোল খাননি, গোল্ডেন গ্লাভস, এবং এমবাপ্পে সবচেয়ে, মানে এটা তো সবচেয়ে সহজ ডিসিশন, বুট যে বেশি গোল দিবে সেটা হবে। গোল্ডেন বুট নিয়ে আপনি কি বলবেন? গোল্ডেন বল, গোল্ডেন বল। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে যে আপনি রাইটলি মানে ওটা পিন পয়েন্ট করেছেন যে ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ, এবং এই স্টাডি গ্রুপে সব টপ লেভেলের মানুষজনরা থাকে। মিস্টার আর্সেন ওয়েঙ্গারও এটার সঙ্গে যুক্ত, এবং ওনার ওই টেকনিক্যাল স্টাডি গ্রুপে আরও অনেক লোকজন থাকে যারা ফরমার টপ ক্লাস প্লেয়ার, টপ ক্লাস কোচেস, এই সমস্ত লোকজন এখানে ইনভলভ থাকে। আপনার কানাভারের কথা আমরা একটা সময় আলোচনা করছিলাম, 2006-এ কানাভারোকে দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল? সবসময় কি শুধু আপনি গোল করলেই পাবেন বা গোল অ্যাসিস্ট করলেই পাবেন অ্যাটাকার হিসাবে? মিডফিল্ডের প্লেয়াররা পাবে না, কিংবা সেন্ট্রাল ব্যাকরা পাবে না, রাইট ব্যাকরা পাবে না?
কানাভারো পেয়েছিল ওই সময় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার কারণে, এবং কানাভারের কন্ট্রিবিউশন, ট্যাকটিক্যাল ইম্প্যাক্ট, যে তার কি ইম্প্যাক্ট ছিল অ্যাকচুয়ালি ম্যাচের এবং ম্যাচের পারফরমেন্সে, এবং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তার কি ইনভলভমেন্টটা ছিল, সেগুলিকে কনসিডারেশনে রাখে। আর রদ্রির কথা যেটা আপনি বললেন, রদ্রি হচ্ছে আনসাং হিরো। আপনি স্পেনের খেলার আক্রমণটা তৈরি করা হয় অ্যাকচুয়ালি পিছন থেকে, তারা পজিশনটাকে প্রোগ্রেস করে থ্রু রদ্রি, এবং রদ্রি হচ্ছে মেইন প্লেয়ার, এবং দেখবেন অ্যাভেলেবেল ইন পজিশন, তার টিমের কাছে যখন পজিশন হি ইজ অ্যাভেলেবেল। তারপরে হচ্ছে তার খেলা বিল্ড আপ করা শর্ট, মিডিয়াম এবং লং পাসিংয়ে এভরিথিং হি হ্যাজ, রিকভারি অফ দ্য বল, এরিয়াল অন গ্রাউন্ড ডুয়েলে, এবং ডিফেন্সিভ সিকিউরিটি ট্রানজিশনে। তো ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ যেটা করে সেটা হচ্ছে যে কেপিআই বলে এটাকে, কি পারফরমেন্স ইন্ডিকেটর। আমরা তো ম্যাচের অনেক স্ট্যাটিস্টিক্স আছে অ্যাকচুয়ালি, জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেমে একটা প্লেয়ারের সমস্ত কিছু আসে, তার হিটম্যাপ, তার ওয়ার্কলোড, তার ম্যাক্সিমাম স্পিড, এই সমস্ত ডকুমেন্টস আসে এখানে। তাহলে এই টেকনিক্যাল স্টাডি গ্রুপের 8টা যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াগুলোর 5টাতেই হচ্ছে অ্যাকচুয়ালি আপনার এই রদ্রি নাম্বার 1 পজিশন। গোল বা অ্যাসিস্টে হয়তো মেসি এগিয়ে, কিন্তু বাকি জায়গাগুলোতে সে এগিয়ে। তাহলে এই 5টা 8টার মধ্যে তো অটোমেটিক্যালি তো আপনি পাবেন, এবং এই অ্যানালাইসিসটা কিন্তু সবাইকে দেওয়া হয়েছে কি কারণে তাকে অ্যাকচুয়ালি গোল্ডেন বল দেওয়া হয়। এবং মিডিয়া পার্সোনালিটি যারা আসেন সারা পৃথিবীর টপ নেশনসের মিডিয়া পার্সোনালিটির কাছেও কিন্তু এটা প্রোভাইড করা হয়। এক্স্যাক্টলি, আসলে দিন শেষে হয় কি পপুলার চয়েসের একটা ব্যাপার থাকে যেগুলো নিয়ে বিতর্ক হয়। আমি যদি ভুল না করি 18তে কন্তে পেয়েছিলেন, অ্যাবসলিউটলি, তাই না? কন্তেও তো অ্যাসিস্ট করা প্লেয়ার না যে অ্যাসিস্ট করবেন, অথবা কি হতো, তিনি ফ্রান্সের মিডটাকে ছুটে বেড়াতেন এবং তিনি যেখানে বল সেখানে যেয়ে তিনি সেটা রিকভার করতেন। ফলে এটা একটা বড় ব্যাপার। আমরা যদি আর্জেন্টিনার মানে আফটার মেসি তো এখন বলা যাচ্ছে না, প্রথমত আপনার কি মনে হয় মেসি কি খেলা চালিয়ে যাবেন? একটা জিনিস হচ্ছে আমরা তো আসলে বলতে পারবো না, উনিই বলতে পারবেন, ডিসিশন একমাত্র ওনার। তবে আমরা হয়তো অনেস্টলি স্পিকিং উই এনজয়েড লাস্ট 20 ইয়ার্স। উনি আসলে সারা পৃথিবীকে যেভাবে এন্টারটেইন করে গিয়েছেন, এটা তো আমাদের জন্য একটা সৌভাগ্য। ডেফিনেটলি, অফকোর্স এখন উনি চিন্তা করবেন যে উনি কি করবেন, কারণ ওনার যে রেসপেক্টের জায়গা যেটা উনি অর্জন করেছেন, অ্যাকচুয়ালি বিশ্বকাপ পাওয়া হয়নি সেটাও পেয়েছেন, কোপা সেটাও পেয়েছেন, এই ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়নশিপটা হয়তো উনি পাননি। কিন্তু একটা জিনিস হয় কি, ওনাকে এখন যে জায়গাটাতে, যেটা আপনি বলছিলেন আসলে স্টুডিওতে ঢোকার সময়, যে জায়গাতে ওনাকে আসলে রাখছে এখনো মানুষ, যদি ধরেন খেললো উনি আরও কন্টিনিউ করলো, ওনার পারফরমেন্স আরও ডিটোরেট করলো, তখন অ্যাকচুয়ালি ব্যাপারটা কেমন হবে অনেকের কাছে, ইভেন আবেদনটা থাকবে না, আবেদনটা হয়তো নাও থাকতে পারে। তো এটা অ্যাকচুয়ালি হি নোজ এভরিথিং, এবং উনি 2 বছর ওনার কন্ট্রাক্ট কিন্তু ইন্টার মায়ামিতে এক্সটেন্ড করেছেন। সো ডেফিনেটলি হি ইজ দ্য টপ ক্লাস প্লেয়ার এভার প্রডিউসড বাই দিস ওয়ার্ল্ড, এবং উনি জানেন অ্যাকচুয়ালি হোয়াট টু ডু, হোয়াট নট টু বি ডু। ডেফিনেটলি, এবং সেক্ষেত্রে একটা কথা শোনা যাচ্ছে যে 28-এ কোপা খেলবেন। এখন কোপা যদি খেলেন, কোপা আমেরিকা, তখন আবার 30 বিশ্বকাপ খেলার একটা আসবে, কি হবে আমরা ভবিষ্যতই বলে দিবে। এবং একটা ভালো বিষয় হচ্ছে উনি একদম ওয়ার্ল্ড কাপের সঙ্গে সঙ্গে কোনো ডিক্লেয়ার দেননি, এটা হয়তো একটু ভেবেচিন্তে, কারণ তার ডিক্লেয়ারটার মিনিং অনেক বড়। আমরা একটু 2030-এ মানে এবার তো অনেক একটা বড় গোল্ডেন জেনারেশনের আমরা ধরছি শেষ বিশ্বকাপ। আপনি সত্যি মেসি, ইভেন নেইমার অবসর নিল, তার পাশাপাশি ক্রিস্টিয়ানো রোনালদো, সবাই তো এক ধরে চলে গেল। চেষ্টা করার দায়িত্ব আমাদের। এটাই না, তার আগে মেসির বিরুদ্ধে আমাদের উঠে নিজেই উঠতে পারে না, আবার অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। এই চল, আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। 2030 বিশ্বকাপটা কি কোচরা লাইমলাইটে থাকবেন মানে প্লেয়ারদের চেয়ে বেশি? কারণ যেসব কোচ যেসব দেশের দায়িত্ব নিচ্ছেন, এটা ভাবলে মনে হচ্ছে যে কি হবে, মানে এই যে অন্য লেভেলের লড়াই হবে। অফকোর্স, কারণ এতদিন তো আমরা মাঠে দেখেছি যে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, আপনি ডাগ আউট যেভাবে হচ্ছে শোনা যাচ্ছে, আপনার ফ্রান্সের ডাগ আউটে জিনেদিন জিদান ফিরে আসছেন, কার্লো আনসেলোটি, মিস্টার ইয়র্গেন ক্লপ এবং পেপ গার্দিওলারা আসতেছে, তাহলে তো আপনি চিন্তা করেন কি অবস্থাটা হবে। মানে ট্যাকটিক্যাল ব্যাটেল মাঠের ভিতরে এবং মাঠের বাইরে। সো ডেফিনেটলি এগুলি তো হবেই, কারণ পেপ হয়তো এখন আর কোনো ক্লাবের দায়িত্ব নেবেন না, শোনা যাচ্ছে, গুঞ্জন শোনা যাচ্ছে ইতালিকে উদ্ধারের দায়িত্ব তিনি নিতে যাচ্ছেন হয়তো। সো অফকোর্স এগুলি তো আসলে মানে আমাদের জন্য, আমরা যারা অ্যাকচুয়ালি এই প্রফেশনের সঙ্গে যুক্ত, আমাদের জন্য আসলে শেখার অনেক একটা মানে অপরচুনিটি হয়ে যাবে ডেফিনেটলি, কোনো সন্দেহ নেই। বিশ্বকাপে কি নতুনত্ব চোখে পড়েছে আপনার? আমরা প্রায় অনুষ্ঠানের শেষ দিকে, মানে এমন কিছু কি যেটা আপনি ভবিষ্যতের ফুটবলের জন্য কোনো বড় ইন্ডিকেশন? যেটা একটা জিনিস আমি বললাম আপনাকে, যে কিছু কিছু ট্যাকটিক্যাল ট্রেন্ড এসেছে, সেটা হয়তো পূর্ণাঙ্গ যে রিপোর্ট সেটা ডেফিনেটলি ফিফার স্টাডি গ্রুপ, টেকনিক্যাল স্টাডি গ্রুপ দিবে। কিন্তু আমার কাছে মানে আমি এই গত 1 মাসের উপরে খেলা দেখে যেটা দেখেছি,
এখানে আবার আরেকটা জিনিস যে একদম খুব ছোট্ট করে বলতে অনুষ্ঠান একদম শেষের দিকে পুরনো 442 ফরমেশন অনেক আবার অনেকে ফিরে introduce গেছে হয়েছে। আচ্ছা, যেটা হয়েছে সেটা হচ্ছে পুরনো যে 442 সেই জায়গাটা হয়তো শুরু হয়, কিন্তু তারপরে তো ভেঙে চুরে অন্যদিকেও চলে যায়। একটা ম্যাচে অসংখ্যবার Formation ফরমেশন চেঞ্জ change হয়। হয়। যেমন আপনি 4-2-3-1 এর কথাই বলি, 442 ইন এ সেন্স 4-2-3-1, তার মানে হচ্ছে অপোনেন্টের বিল্ড আপ করার সময় নাম্বার 10 প্লেয়ার পুশ করে 9 এর সঙ্গে, তখন সে ওইখানে 442 শেপ হয়। এক্স্যাক্টলি। জুলফিকার মাহমুদ মিন্টু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে সময় দেবার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখতে দেখতে শেষ হয়ে গেল বিশ্বকাপের পুরোটা সময়। আমরা যেরকম একটা ফাইনাল আশা করেছিলাম সেটা হয়তো হয়নি, এবং বাংলাদেশে যেহেতু আর্জেন্টিনার সমর্থক অনেক বেশি, তারা অবশ্যই হতাশায় নিমজ্জিত। কিন্তু স্পেন যে ফুটবলটা খেলেছে সেটা একটা ইতিহাস হয়ে থাকবে, কারণ সবসময় কিন্তু এত ভালো মানের ফুটবল খেলা দল চ্যাম্পিয়ন হয় না, যেটা আমরা এবার পেয়েছি। আজকে গোলের শেষ অনুষ্ঠান, আপনারা আমাদের সঙ্গে ছিলেন লম্বা সময়, আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামীতে আবার এরকম কোনো বড় আসরে বিশেষ অনুষ্ঠান নিয়ে দেখা হবে, সবাইকে ধন্যবাদ।